বাংলাদেশে ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। জনমনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, রাষ্ট্র কি তবে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? রাজনৈতিক অঙ্গনে আমরা দেখছি মত পার্থক্য এবং সংস্কার প্রশ্নে আমরা দেখছি যে ইতিমধ্যেই 34টি রাজনৈতিক দলের কাছে 166টি সুপারিশ আকারে প্রস্তাব পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে এই মুহূর্তে মূল চ্যালেঞ্জ কি, সেই সঙ্গে আলোচনায় আছে গণহত্যার বিচার এবং নির্বাচন প্রসঙ্গ। এসব কিছু নিয়ে আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছি আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন আবুল কালাম আজাদ মজুমদার, উপপ্রেস সচিব, প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে আরো আছেন খন্দকার মাসুকুর রহমান মাসুক, সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আবুল কালাম আজাদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবকে আমি প্রশ্নটি করছি না, আমি প্রথম প্রশ্নটি রাখতে চাই রাষ্ট্রের একজন সাধারণ নাগরিকের কাছে। নিজের বাসভবন কিংবা রাজপথে চলাচলের ক্ষেত্রে কতটা নিরাপদ বোধ করেন আপনি? আমি নাগরিক হিসাবে অন্যান্য সময়ে যেরকম নিরাপদ বোধ করতাম এখনও সেরকমই বোধ করি। আমি মনে করি যে একটা জিনিস এখন আগের চেয়ে কমেছে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন। এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন কমার ফলে আমাদের যে নিরাপত্তার যে বোধটা, এটা আগের চেয়ে বেড়েছে। আমরা মনে করি যে আমরা আগের চেয়ে একটু হলেও নিরাপদ। কেউ রাজনৈতিক পরিচয়ে আমাদেরকে গুম, খুন বা এই ধরনের নিরাপত্তা, আপনি যেখানে, আমি একটু আগে এখানে ওনার সাথে কথা বলছিলাম, কয়েক মাস আগেও জুলাই বিপ্লবের আগে যখন উনি এই টক শোতে আসতেন, তখন উনি নিজেই বলছিলেন যে এখানে গোয়েন্দা সংস্থার লোকজন এসে বসে থাকতো, ওনাকে তুলে নিয়ে যেতে পারে। তো এইটা একজন নাগরিক হিসেবে কিন্তু নিরাপদ বোধ করার কোনো কারণ নেই। এখন কিন্তু উনি খুব স্বাচ্ছন্দ্যে এখানে আসতে পারছেন, রাষ্ট্রের দিক থেকে কোনো হুমকি নেই। একটা সময় ছিল যে যারা নিরাপত্তা দেবে তারাই আসলে নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ছিল। এখন সেই রকম কোনো হুমকি কারো কাছ থেকে নেই। যারা নিরাপত্তা দেবে তারা নিরাপত্তা দেওয়ারই চেষ্টা করছে। হ্যাঁ, কিছু কিছু সমস্যা তো আছেই। কিছু কিছু, আমাদের সমাজ তো খুব আদর্শ কোনো সমাজ না। এখানে সব কিছু আপনি চাইলেই একেবারে খুব আদর্শ একটা অবস্থায় পাবেন তা না। কিছু কিছু জায়গায় কিছু অসুবিধা আছে, এটা নাগরিক হিসাবে আমরা মেনে নিয়েই আমাদেরকে এই সমাজে চলতে হচ্ছে, আমরা কাজ করছি। কিন্তু একটা জিনিস, আগের তুলনায় যদি আপনি বলেন, আগের তুলনায় আমি মনে করি আগের তুলনায় রাষ্ট্র নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে এখন আন্তরিক। রাষ্ট্র কতটুকু পারছে সেই বিচার আপনারা করবেন, রাষ্ট্রের নাগরিকরা করবেন। বাট আমি মনে করি যে রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তারা এখন আর রাষ্ট্রের কোনো নাগরিকের জন্য হুমকি নন। নাগরিকের নিরাপত্তা দেওয়ার কাজটাই তারা করছেন। নাগরিকের নিরাপত্তা আগে যেভাবে বিঘ্নিত করেছেন, রাস্তাঘাট থেকে নাগরিককে তুলে নিয়ে গিয়েছেন, তারপর দিনের পর দিন গুম করে রেখেছেন, কিন্তু তিনি কোথায় আছেন বা তিনি আসলে কোনো অপরাধ করেছেন কিনা তার পরিবার জানে না, তাকে কারা তুলে নিয়ে গেছে, তো ইত্যাদি। এই যে এই ভয় ভীতিগুলো, এগুলো থেকে এখন আমি মনে করি যে আমরা নাগরিকরা এবং রাষ্ট্রের সব মানুষই নিরাপত্তা যারা নিশ্চিত করবে সে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা 24-এর গণ অভ্যুত্থানে প্রশ্নবিদ্ধ ছিল। 7 মাস পরে এসে পরিবর্তনটা কি দেখেন? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি আন্দোলন দমনে এখনো বেশি পারদর্শী, নাকি আসলে অপরাধীদের চিহ্নিত করতে বেশি পারদর্শী? প্রথম কথা হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীটাকে এর আগে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে তাদের ফিরে আসাটা খুব সহজ কাজ না। তাদের মনোবলটা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছিল। পাশাপাশি তাদেরকে যেভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল, এখনও তারা জনগণকে ফেস করতে ভয় পায়। কিন্তু তারা আইনটা কিভাবে প্রয়োগ করবে এটার বিষয়ে অনেকগুলো মৌলিক পরিবর্তন এসেছে। তাদেরকে বল প্রয়োগের যে আন্তর্জাতিক সিদ্ধ রীতি, এগুলোর ব্যাপারে এখন আস্তে আস্তে ট্রেনিং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বা পুলিশের যে সংস্কারের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, আমরা মনে করি যে এগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে আরও এক্ষেত্রে স্বচ্ছতা আসবে বা আরও সুন্দরভাবে তারা কাজ করার সুযোগ পাবে। রাষ্ট্র এই আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আগে তার রাজনৈতিক স্বার্থে বা দলীয় স্বার্থে বা ব্যক্তি স্বার্থে ব্যবহার করত। এখন আইনশৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্র চেষ্টা করছে নাগরিকদের স্বার্থে ব্যবহার করতে। কিছু কিছু জায়গায় হয়তো সম্ভব হচ্ছে না, সেটা অনেক সীমাবদ্ধতার কারণে সম্ভব হচ্ছে না। পুলিশের মোরালটা লো ছিল, সেটা তাদের আস্তে আস্তে সেই মোরালটা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তাদের লজিস্টিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই লজিস্টিকটা আবার তাদের এনশিওর করার চেষ্টা করা হচ্ছে। তাদের মধ্যেই অনেক খুনি লুকিয়ে ছিল, এই খুনিদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। চিহ্নিত করে যারা প্রকৃতপক্ষে
জনবান্ধব তাদেরকে সামনে এনে জনগণের নিরাপত্তা দেওয়ার চেষ্টা রাষ্ট্র চালিয়ে যাচ্ছে। আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী অবস্থা যদি তুলে ধরি, দেখেছি যে নারীদের নিরাপত্তা অনেকটা হুমকিতে পড়েছে। শিশু ধর্ষণ থেকে শুরু করে ধর্ষণ, রাস্তাঘাটে নারীদের হেনস্থার শিকার হতে হচ্ছে। সেই জায়গা থেকে নারী বিদ্বেষী একটা পক্ষ গড়ে উঠেছে এমনটি শোনা যাচ্ছে। এ বিষয়ে সরকার কতটা সজাগ রয়েছে? সরকার পরিপূর্ণ সজাগ রয়েছে। একটা জিনিস হচ্ছে যে সরকার মনে করে যে নারীদের বিষয়ে যে নারী নির্যাতন বা নারীদের নানাভাবে যে হুমকি ধামকি ইত্যাদি যে বিষয়গুলো আছে, এগুলোতে সরকার যখনই দেখা যাচ্ছে যে কোনো বিষয় নোটিশ করা হচ্ছে, সরকার কিন্তু সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নিচ্ছে। ধর্ষণের কথা বলছেন আপনি, ধর্ষণ আমরা মনে করি যে একটা ধর্ষণও থাকা উচিত না। কিন্তু যদি পরিসংখ্যান দেখেন, পরিসংখ্যানে হয়তো কোনো মাসে একটু বেড়েছে, কখনো আবার আগের চেয়ে কম। আমরা এগুলোকে পরিসংখ্যানটাকেও এক্ষেত্রে বিবেচনায় আনছি না। আমরা মনে করি যে ওয়ান রেপ ইজ টু মেনি। একটা ঘটনাও যদি ঘটে সেটাও অনেক বেশি ঘটনা। তো সেইটাকে আপনার ভাবনায় রেখে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেকগুলো উদ্যোগ সরকারের পক্ষ থেকে এর মধ্যে নেওয়া হয়েছে। যারা আরও নারীরা যাতে, আপনি দেখে থাকবেন যে পুলিশের জন্য বিশেষ একটা হটলাইন চালু করা হয়েছে, শুধু নারীরা যাতে তাদের অভিযোগটা জানাতে পারে। একটা শর্টকাট চালু করা হচ্ছে যাতে করে নারীরা অভিযোগ জানাতে পারে, এবং সেই পুলিশের যে শর্টকাটটা যারা রিসিভিং এন্ডে থাকবেন, যারা শর্টকাট থেকে নারীদের অভিযোগগুলো রিসিভ করবেন, আপনার সেখানেও সব কর্মকর্তা নারী রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে করে একজন নারী স্বাচ্ছন্দ্যে তাদের অভিযোগটা জানাতে পারেন। ভয়ভীতি, হুমকি বা নারীদেরকে অপদস্থ করার অনেক ঘটনা আগে ঘটেছে বলে আমরা এটাকে এখন ঘটবে এটা জাস্টিফাই করছি না। আমরা মনে করি যে এখন যদি সামান্যতম একটা ঘটনা ঘটে এবং সরকারের যদি সেখানে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে, সরকার ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নিচ্ছেও। আপনারা অনেকগুলো ঘটনা দেখেছেন, এর মধ্যে অনেকগুলো অভিযোগ এসেছে। এটার একটা বড় কারণ হচ্ছে যে মানুষ কিন্তু অভিযোগ জানানোর সাহস পাচ্ছে এখন। একটা সময় কিন্তু মানুষ কারো বিরুদ্ধে অভিযোগ জানানোরই সাহস পেত না, যখন অনেকে চুপচাপ নীরবে এই ধরনের নির্যাতনগুলো আসলে মেনে নিত। এখন আমরা মনে করি যে নারীদেরকে সেই স্বাধীনতাটা দেওয়া হচ্ছে যে তারা যদি কোনো জায়গায় অপদস্থ হয় বা অপমানিত হয় বা কেউ তাদেরকে যদি হয়রানি করে বা হেনস্থা করে, তারা তাদের অভিযোগটা যাতে জানাতে পারে, যাতে করে যারা এই অভিযোগের বা প্রতিকারের দায়িত্বে থাকে তারা যেন সেই ব্যবস্থাটা নিতে পারে। সেই জিনিসটা এনশিওর করার চেষ্টা করা হচ্ছে, এবং এটা যদি এনশিওর করা যায় আমরা মনে করি যে এই প্রবণতাটা আস্তে আস্তে কমে আসবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আপনারা বলছিলেন যে সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপের কথা আপনি নিজেই তুলে ধরলেন। আমরা যেমনটি জানি গত মাস থেকে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্ট চলছে, কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন কি আমরা দেখতে পাচ্ছি? ইতিমধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। দৃশ্যমান পরিবর্তনটা তো সময় সাপেক্ষ। বাংলাদেশটা তো বাংলা সরকার তো চাইলেই রাতারাতি একেবারে দেশটাকে খুব আগের পরিস্থিতিকে উত্তরণ করে একেবারে জিরো ক্রাইম একটা সিচুয়েশনে নিয়ে আসতে পারবে না। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে কয়েকটা মাস আস্তে আস্তে পরিস্থিতি উন্নতির দিকেই যাচ্ছিল। হঠাৎ করে এসে জানুয়ারি মাসে কিছু ঘটনা ঘটেছে। এর সবগুলো ঘটনা যে আইনশৃঙ্খলা পরিস্থিতিজনিত তাও না, কিছু আছে যে পরিকল্পিত ঘটনা, যেগুলো ইচ্ছে করে ঘটানো হয়েছে যাতে করে দেখানো যায় যে সরকার ব্যর্থ হচ্ছে, বা সরকারকে ব্যর্থ দেখানোর একটা দেখিয়ে কেউ কোনো একটা কিছু মহল কিছু ফায়দা নেওয়ারও চেষ্টা করছে। কিন্তু এটাকে বাদ দিলে, এই বিষয়গুলোকে বাদ দিলে জেনারেল যে ক্রাইম সিচুয়েশন, এই ক্রাইম সিচুয়েশনটা কিন্তু মোটামুটি স্টেডি একটা অবস্থায় ছিল। কোনো সামান্য যদি আপনি গত 1-1.5 মাসের কথা বলেন, তাহলে হ্যাঁ আমরা একটু স্বীকার করে নিই যে এক ধরনের ক্রাইম বেড়েছে। ডাকাতির সংখ্যাটা হয়তো কিছুটা বেড়েছে বা ছিনতাইটা বেড়েছে, কিন্তু আরও অন্যান্য ক্রাইমগুলো যদি আপনি দেখেন তাহলে সেগুলো হয়তো কিছুটা কমতির দিকে। এগুলো একটা আমি কি বলবো যে একটা সাধারণ বিষয় যে এই জিনিসগুলো আমাদের সমাজে বিদ্যমান। আপনার দেখার বিষয় হচ্ছে যদি সরকারের দিক থেকে বা সরকারের পারফরমেন্স যদি আপনারা বিচার করতে চান, আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা দেখবেন যে সরকার এক্ষেত্রে কতটা আন্তরিক। আমি মনে করি যে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। সরকার চেষ্টা করছে, অনেক সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতাগুলো নিয়েই কাজ করছে, এবং এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে সরকার যেমন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। আইনশৃঙ্খলা রক্ষা তো অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ ছিল, দ্রব্যমূল্য একটা চ্যালেঞ্জ ছিল, আমাদের ইকোনমিটা একেবারে ভঙ্গুর অবস্থায় ছিল। সেখান থেকে ইকোনমিটাকে কাঙ্ক্ষিত মাত্রায় ফিরিয়ে আনার একটা বড় কাজ ছিল। আর রাজনৈতিক যে পরিবর্তন সেগুলো তো আছেই। এই যে চ্যালেঞ্জগুলো, কিছু চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনি দেখবেন যে কিন্তু সাফল্য এসেছে।
আপনার দ্রব্যমূল্যের ক্ষেত্রে সাফল্য এসেছে, ইকোনমিটা আস্তে আস্তে স্টেডি একটা জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রেও আমরা মনে করি যে কিছুটা সাফল্য এসেছে। আমরা এটাও বিশ্বাস করি যে আইন শৃঙ্খলার যে সমস্যাটা এই মুহূর্তে আপনারা সবাই লক্ষ্য করছেন, সেটা সরকারও লক্ষ্য করছে, এবং আমরা বিশ্বাস করি যে সরকার অন্যান্য চ্যালেঞ্জগুলো যেভাবে মোকাবেলা করেছে একই রকম আন্তরিকতা দিয়ে যদি কাজ করা সম্ভব হয় এবং সবার পক্ষ থেকে যদি এর ব্যাপারে সহযোগিতাটা পাওয়া যায়, তাহলে এটাও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আবুল কালাম আজাদ খন্দকার। মাশরুকুর রহমান, যেমনটি আবুল কালাম আজাদ বলছিল যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় বিএনপি নেতাকর্মীদের যে ধরনের হামলা মামলা কিংবা গুমের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেই পরিস্থিতির হয়তোবা পরিবর্তন ইতিমধ্যে ঘটে গেছে, কিন্তু কতটা নিরাপদ বোধ করেন এই মুহূর্তে এসে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। তিনি যথার্থই বলেছেন, রাজনীতির দুর্বৃত্তায়ন এখন নাই। দুর্বৃত্তায়নের মধ্যে একটা অন্যতম বিরোধী মতকে দমন করা শারীরিক শক্তি দিয়ে, যেটা রাজনৈতিক গণতন্ত্রের ভাষা নয়, সেটা বিগত দিনে হয়েছে। তার একটি ছোট্ট প্রমাণ, দীর্ঘদিন পর আজকে আমার স্ত্রীকে নিয়ে একটা মার্কেটে গিয়েছিলাম। খুব পরিচিত মার্কেট, আমরা যাতায়াত করতাম বলে এতদিন পর ওখানে সেই ভদ্রলোকের দাড়ি, বড় দাড়ি হয়েছে। তার মানে কতদিন যায়নি। বললাম যে দেখেন, এখানে আমাদের চলা ফিরা সবসময় একটু সতর্ক থাকতাম পুলিশের ভয়ে। সেই দুর্বৃত্তায়ন তো কমেছে, তার বলতে কোর্টেও তো হাজিরা দিতে হয় না, সঠিক। কিন্তু আইন শৃঙ্খলার অবনতি, এটা উনি যে ব্যাখ্যা দিলেন, এটার মাপকাঠির হলো গত মাসে কি হয়েছে, এ মাসে কি। এইটা আইন শৃঙ্খলার তুলনাটা এভাবে হয়, গত মাসে কয়টা অকারেন্স হয়েছে, কয়টা ছিনতাই হয়েছে, কয়টা মার্ডার হয়েছে, কয়টা রেপ হয়েছে, এ মাসে কয়টা। এইটার উপরে এটার উপরে ভিত্তি করে আইন শৃঙ্খলার মাপকাঠিটা হয় যে ভালো কি মন্দ না। সেখানে ইদানিং ধরেন উনি যে কথা বলেছেন, একটা রেপ হলেও সেটাকে সমর্থন করা যায় না। আমাদের দীর্ঘদিন একটা ভোটারবিহীন রাষ্ট্রীয় ব্যবস্থায় যেভাবে চলছিল, সেখান থেকে একটি অভ্যুত্থান বলেন, বিপ্লবের মাধ্যমে বলেন, একটা সরকার আসার পর আইন শৃঙ্খলা কন্ট্রোল বলেন, নিয়ন্ত্রণ বলেন, নির্ভর করে পুলিশের একটা বিরাট ভূমিকা থাকে। এই বাহিনীটাকে বিগত 15.5 বছর দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে বলেন, পোস্টিংয়ের ক্ষেত্রে বলেন, সেটা দলীয় ক্যাডারকেও ছাড়িয়ে গিয়েছে কখনো কখনো এদের ভূমিকা। যেহেতু সরকার অনির্বাচিত ছিল, যে কথাটা পলিটিক্যাল একজন রাজনীতিবিদদের কথা বলার কথা, সেই কথা পুলিশ বলেছে। তার রুলস অফ বিজনেসে প্রসিডিউর পরে না, তাও সেই পর্যায়ে গিয়েছিল। তারপর যা হবার হয়েছে আপনি দেখেছেন, পালিয়ে গিয়েছে অপরাধীরা। সেখান থেকে অবশ্যই পুলিশ এখনো সেই মনোবল ফিরে পায়নি। এখান থেকে একটা সুস্থ জায়গায় আসতে একটু সময় দরকার। এই সুযোগে কিছুটা অস্থিরতা বেড়েছে, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, ধর্ষণ বলেন, এই আইন শৃঙ্খলা অবনতির মধ্যে সবই পড়ে। কিন্তু আপনার মনে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি তো সবার বেডরুমকে পাহারা দিতে পারবো না। কিন্তু ঘটনা ঘটার পর সেখানে রাষ্ট্রযন্ত্রের ভূমিকাটা কি সেটা দেখতে হবে। যেমন এই মাগুরায় 8 বছরে একটা শিশু ধর্ষণ হলো। আমি বলেছিলাম টকশোতে, ওই লোককে আমি মানুষ বলতে চাই না, পশু। এর বিচারে এরকম হওয়া উচিত। পরবর্তীতে আর কেউ যেন এরকম উদাহরণ সৃষ্টি করা উচিত, এদিকে হাত না বাড়াতে পারে। সেখানে সরকারের ভূমিকাটি, এদিকে বলি এখানে সরকারের ভূমিকা প্রশংসনীয়। এটা এই বিচার ব্যবস্থাকে অতি দ্রুত কার্যকর করা যায়, বা এটাকে একটা জায়গায় নিয়ে যে দোষীর শাস্তির ব্যবস্থা করা, সে জায়গায় তারা গিয়েছে সর্বশেষ। এই জন্য সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর একটি কথা, দীর্ঘদিন একটা সরকার একটা দেশে
একটা একটা সরকারের সাথে সাথে একটি শক্তিশালী বিরোধী দল থাকা দরকার, সরকারের ভুল ত্রুটি অপকর্ম ধরিয়ে দেওয়ার জন্য। সেটা ছিল না। বিরোধী দল বলতে ওনরাই, আমি আর ডামি ছিল, যার ফলে এই 15.5 বছর 111-এর 2 বছর যে পদ্ধতিতে সব জায়গায় রাষ্ট্র বলেন, বাহিনী বলেন, সেখান থেকে একটু একটা সিস্টেমে রাষ্ট্রের প্রজাতন্ত্রের, আমি যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ধরি, সেই সিস্টেমে ফিরিয়ে আনতে সময়। যেমন আপনি বলেন তো, একটা দপ্তরের প্রধান 16 কোটি টাকার বিনিময়ের প্রধান হয়েছে, আমি নাম বললাম না, আমাকে চ্যালেঞ্জ করলেন বলবো, তাহলে ঘুষ দুর্নীতি কমেছে? কোন এফআইআর থানায় মামলা টাকার বিনিময় ছাড়া হয়? চাঁদাবাজি কি কমেছে? আমি ওখানে আসি। আপনি বলেন কোন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলেন, রোডস বলেন, এলজিডি বলেন, পূর্ত বলেন, সিএমইউ বলেন, হেলথ বলেন, জানেন কোথাও কোনো ব্যবসায়ী টাকার বিনিময়ে ছাড়া তার বিল নিতে পারে? আচ্ছা, হ্যাঁ, চাঁদাবাজির কথা বলেছেন, না কমে নাই। এর বিচার, এটাকে দমন করতে হবে কঠিন হস্তে। এই কারণেই এই ডক্টর ইউনূস সাহেবের সরকারের কাছে মানুষের প্রত্যাশাটা অনেক বড়। কারণ কি? আর ডক্টর ইউনূস সাহেবের দ্বারাই সম্ভব ছিল বা আছে এখনো। এই কারণে তাদের কোনো পরিবর্তনের রাজনীতিকে আসলে রাজনৈতিক দলগুলো শুরু করতে পারছে। চাঁদাবাজির কথা বলছিলাম, আমি চাঁদাবাজির কথা, তৃণমূলের নিয়ন্ত্রণ কতটা আসলে বিএনপির হাতে রয়েছে সে আলোচনায় ফিরতে চাই একটা বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল এন্ড স্কোয়ার বার। আবারও ফিরছি আলোচনায়। খন্দকার মাসুকুর রহমান মাসুক, যে আলোচনায় আমরা ছিলাম, রাজনীতিতে পরিবর্তনের ধারা বিএনপি কতটা আসলে প্রবর্তন করতে পেরেছে, তৃণমূলের নিয়ন্ত্রণ কতটা বিএনপির হাতে রয়েছে? দেখেন, বিএনপি একটা বৃহৎ দল, রাজনৈতিক ধারা পরিবর্তন, বিএনপি এখন ক্ষমতায় না। বিএনপি দীর্ঘ 17.5 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপির এমনও নেতা রয়েছে 450 থেকে শুরু করে 100, 150, 200, 300 মামলা। আপনার আমার মামলা অনেক কম, এরপর আমি ওই কোর্টের কাজ দিয়ে আগের দিন ঘুমাই, বিশ্বাস করেন। অথবা জ্যামের কারণে মোটরসাইকেল নিয়ে যায়, গাড়ি নিয়ে যায় না। 450 মামলা বলেন তো, এই যে আমাদের হাবিব নবী খাল সোহেলের, ম্যাক্সিমাম লোকের, একটা লোকের 450 মামলা। এইটা একেবারে ওয়ার্ড থেকে কেন্দ্রীয় নেতা পর্যন্ত, ফখরুল ইসলাম আলমগীর সাহেব পর্যন্ত। শুধু তাই নয়, আমাদের লোকাল লোক 15 বছর বা বাড়ি গিয়েছে, তারা এসে ঢাকায় ম্যাক্সিমাম মোটরসাইকেল চালাইছে। এই যে যারা উবারে, সব ম্যাক্সিমাম বিএনপি লোক। সিএনজি চালক ম্যাক্সিমাম বিএনপি লোক। একদিন মোটরসাইকেল আসতেছিলাম কোর্টের থেকে, বলে আমি ভাড়া নেবো না। আমি বলে কম দিলাম নি, মনে মনে বলতে, কেন স্যার আপনার থাকার অসুবিধা হলে আমার কাছে থাকবেন। ও এলাকা থেকে ঢাকায় যে এলাকা যেতে পারেন, উৎখাত। কি দোষ? বিএনপি করে বিধায়। এটার ছোট্ট চিত্র আপনাকে দিলাম। বহুত লোক গিয়ে কামছে, বাবার ইসে যেতে, বাবা মারা গেছে, মা মারা গেছে, জানা যেতে পারে নাই। আচ্ছা, সেই দীর্ঘদিন পর ফেসিস পরিবর্তনের পর আপনার একটা সিডোর হয়ে গেলে কিছু না কিছু ক্ষতি হয়ে যায়। একটা গাছে একটা ডালা ভেঙে যায়, বিএনপির মতো বট গাছ সব। এখানে কিন্তু বেতন দেওয়া হয় না। আওয়ামী লীগ, বিএনপি রাজনৈতিক দলের আর জামাত এক জিনিস না। কিন্তু রাজনীতিবিদরা অনেকটা ধরেই নিয়েছিল যে রাজনীতি মানে টাকা বাড়ানোর বেশি। সেই মানসিকতার পরিবর্তন কতটুকু ঘটেছে গণঅভ্যুত্থানের মধ্যে? এই জন্যই তো আমাদের দেশ, আমাদের চেয়েও খারাপ সিঙ্গাপুর ছিল, আমাদের চেয়েও খারাপ মালয়েশিয়া ছিল, আমাদের চেয়েও খারাপ থাইল্যান্ড ছিল। 54 সনে সিঙ্গাপুরে বলতো অন্যান্য দেশ, দুর্বৃত্তায়ন দুর্নীতি দেখলে সিঙ্গাপুর যাও। সেই সিঙ্গাপুরে তো সেদিন ঘুরে আসলাম, দেখেন কি অবস্থা সেখানে। আমি বললাম পুলিশ দাঁড়িয়ে সেখানে, আপনার যেটা সিগারেট খেয়ে ফেলান অথবা থু ফেলেন,
30,000 টাকা বাংলাদেশের টাকা জরিমানা, ভাবেন তো। আর আমরা কোথায়? এই কারণে এই রাজনীতি করা মানে এমপি হতে হবে, রাজনীতি করা মানে টাকা কামাই করতে হবে, রাজনীতি করা মানে টাকার মেশিন। আর এই বিগত সময় হয়েছে আরো বেশি। কি হয়েছে আপনি দেখেন, আমি অনেক সময় টক শোতে বলেছিলাম, আপনার চ্যানেলও, যে আপনি ঢাকা টু কক্সবাজার বিমানে যাবেন, আপনাকে হুয়ার দেম, কিংবা কক্সবাজারের সবচেয়ে বড় যেটা প্রিয়াঙ্কা চোপড়া উঠছিলেন রয়্যাল টিউলিপ, দেখবেন কারা? এরা আওয়ামী লীগের ওয়ার্ড ইউনিয়নের গ্রামের নেতা। আর এই বাসে যাবেন, দেখবেন স্যুট টাই পরা, তার ভাড়া নাই, টাকা ওই হাতে চলে গেলে উনি আর আমি পাশাপাশি। ওনার চেয়ে আমি কম লেখাপড়া জানি, ওনার চেয়ে আমি ওই অবস্থা, আমি রাজনৈতিক দলের কর্মী, আমার ওয়াইফ টাকা পয়সা ভুং বাং, ওনার ওয়াইফ কবে তোমার দরকার নেই, ওখানে কি এইটাতে একটা পড়ে তো, মানুষের উপরে প্রভাব পড়ে তো, সেটাই পড়েছে। এই 15.5 বছরে লুটপাটে আওয়ামী লীগের তৃণমূল থেকে সবাই কোটি কোটি টাকার মালিক হয়েছে। আচ্ছা, এর অর্থ এই নয় অন্য অদম বলে আমি উত্তম হব না। আপনার হ্যাঁ, আওয়ামী লীগের আমি আপনার এখানে বলেছিলাম কারণ বাজার কুমড়া লীগ, লাউ লীগ, আলু লীগ, এই সেখানে যদি হাত বদল হবে এটা কাম্য নয়। এখানে আপনি বলে এখানে বিএনপি কেউ জড়িত হলে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 1,500 লোককে বহিষ্কার করেছে, 1,500 লোককে। ওই যে বলেছি ঘরে ঘরে পাহারা দেওয়া তো সুযোগ আমাদের নাই। হরবার ঘটনা আপনার দল কি অ্যাকশন নিল? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠিন বার্তা। আবার 45 বছর রাজনৈতিক বয়স, আমি একটা বহিষ্কার হয়ে যাই, যদি আমার রাজনীতি কি থাকলো? 1,500 বহিষ্কার। এরকম কোন ঘটনা আমরা শুধু আমাদেরই একা দমন করা, প্রশাসনের দমন করার দায়িত্ব আছে, চাঁদাবাজের প্রশাসন দমন করার দায়িত্ব। আমি মনে করি কোন চাঁদাবাজ কোন রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? জনগণের পাশে থাকা, জনগণের সেবা করা। সেটা দলের যে পর্যায়ে নেতা হোক, তাদের রাজনৈতিক অধিকার দেশে নেই। ধন্যবাদ জানাচ্ছি খন্দকার বাশিকুর রহমান, আবুল কালাম আজাদ মজুমদার। রাজনীতিতে গুণগত পরিবর্তন কি এসেছে? আমরা বিভিন্ন সময় সিন্ডিকেটের কথা শুনেছি, চাঁদাবাজির কথা শুনেছি, আধিপত্যবাদের রাজনীতির পরিবর্তন কতটা ঘটেছে। বর্তমান সময়ে অভিযোগ এসেছে যে হাসিনার অলিগার্করা রাজনৈতিক দলগুলোকে টাকা দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে দেশের প্রত্যেকটা মানুষ উপলব্ধি করে যে রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন। এই উপলব্ধিটাই কিন্তু রাজনীতিতে গুণগত যে পরিবর্তন আসার জন্য একটা বড় নিয়ামক হিসেবে কাজ করবে আমরা বিশ্বাস করি। মানুষ যদি চায়, কোনো রাজনৈতিক দল কিন্তু আসলে মানুষের চাওয়ার বাইরে যেতে পারবে না। কারণ আমরা একটু আগেও আলোচনা করেছি, এখন আমরা চেষ্টা করছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে রাজনৈতিক দুর্বৃত্তায়নটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে রাজনৈতিক দলগুলোকে যাতে জনগণের কাছে যেতে বাধ্য করা হয়। কারণ তাদেরকে জনগণের ম্যান্ডেটটা চাইতে হবে। সামনে যে নির্বাচনটা হবে বলে আমরা আশা করছি, সেই নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হবে, এবং আমরা বিশ্বাস করি দেশের প্রত্যেকটা নাগরিক যাদের ভোটাধিকার আছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এবং ভোটটা একটা সুষ্ঠু এবং সুন্দর একটা ভোট হবে। তো এইটা যদি নিশ্চিত করার লক্ষ্যে সরকার যদি আন্তরিকভাবে কাজ করে, তাহলে রাজনৈতিক দলগুলোর উপরেও কিন্তু একটা অব্লিগেশন তৈরি হয়। কারণ তারা জানে যে তাদেরকে জনগণের কাছেই যেতে হবে শেষ পর্যন্ত। জনগণ কিন্তু তাদেরকে এখন পর্যবেক্ষণ করছে। এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো যে তাদের যে কার্যক্রম আছে, জনগণ কিন্তু তাদের দিকে নজর রাখছে। সরকারের মতো করে পরিবর্তনের চেষ্টা করছে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাচ্ছে বা তাদের সাথে আলোচনা চালাচ্ছে, কিন্তু আলটিমেট ডিসিশন মেকার হচ্ছে দেশের মানুষ। তারা রাজনৈতিক দলগুলোকে জাজ করে রাজনৈতিক দলগুলোকে বিষয়ে একটা রায় দেবে সামনে যে নির্বাচনটা হবে তখন। এই যে মানুষের রায়ের জন্য রাজনৈতিক দলগুলোকে যে অপেক্ষা করতে হচ্ছে, এইটাই কিন্তু রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্য আমরা মনে করি যে যথেষ্ট। কারণ মানুষ যদি দেখে যে এই রাজনৈতিক দলটা বা এই রাজনৈতিক ব্যক্তিত্বটা আগের মতোই আছে, বা তার কাছে রাজনীতিতে আমরা কোনো পরিবর্তন আশা করতে পারবো না, কোনো সার্ভিস আশা করতে পারবো না, সেটা তাহলে কিন্তু মানুষ তাকে প্রত্যাখ্যান করার
করার সম্ভাবনাটাই বেশি। যাকে মানুষ মনে করবে যে তিনি থাকলে রাজনীতিতে একটা পরিবর্তন আনবে, তার হাতে বিরোধী দল যারা আছে, যারা বিরুদ্ধ মত, এগুলো দমন নিপীড়নের শিকার হবে না, একটা সুস্থ রাজনৈতিক চর্চা হবে তার নির্দিষ্ট নির্বাচনী এলাকায়, এরকম মানুষকে কিন্তু মানুষ আলটিমেটলি বেছে নেবেন, তিনি সে যে দলেরই হন। দলীয় আদর্শের বাইরে গিয়েও কিন্তু মানুষ ব্যক্তিকে তখন পছন্দ করার একটা সুযোগ পাবে। তো এইরকম একটা পরিবেশ যদি তৈরি করা যায়, রাজনীতিটা যদি রাজনীতিবিদদের হাতে তুলে দেওয়া যায়, আপনি একটু আগে অলিগার্কদের কথা বলছিলেন, রাজনীতিতে যদি কালো টাকার দৌরাত্ম্যটা বন্ধ করা যায়, নির্বাচনে যদি টাকার প্রভাব বন্ধ করে সত্যিকার অর্থে যারা জনপ্রতিনিধি বা সত্যিকার অর্থে যারা রাজনীতিবিদ, জনদরদি, তাদেরকে যদি নির্বাচনের সামনের সারিতে আনা যায়, তাহলে রাজনীতিতে পরিবর্তন যেটা আমরা আশা করছি এটা আসলে অবশ্যম্ভাবী। 7 মাসে অন্তর্বর্তী সরকারের অর্জন কি, সেই সঙ্গে সংস্কার বাস্তবায়নের মূল চ্যালেঞ্জ কি, সেই আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সম্প্রতিকে রিপোর্ট, আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, যে আলোচনায় আমরা ছিলাম, 7 মাসে অন্তর্বর্তী সরকারের অর্জন কি, সেই সঙ্গে সংস্কার বাস্তবায়নের প্রশ্নে মূল চ্যালেঞ্জ কি? ধন্যবাদ আপনাকে। অর্জন তো আমরা মনে করি যে অনেকগুলো আছে। সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের অর্থনীতিটাকে আস্তে আস্তে স্থিতিশীল অবস্থার দিকে নিয়ে আসা। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছিল তখন কিন্তু অর্থনীতি একেবারেই ভঙ্গুর অবস্থায় ছিল, সত্যিকার অর্থে রিজার্ভের অবস্থা তলানিতে ছিল, বৈদেশিক ঋণের বোঝা আস্তে আস্তে বাড়ছিল, অনেকগুলো চ্যালেঞ্জ ছিল অর্থনীতিতে। আপনি দেখবেন যে অনেকগুলো ব্যাংক কিন্তু একেবারে প্রায় সব ব্যাংক বলা যায় সব দেউলিয়া হওয়ার পথে উপক্রম হয়েছিল। তো অর্থনীতিতে কিন্তু একটু একটু করে হলেও প্রাণের সঞ্চার হচ্ছে, আস্তে আস্তে সেই ধারাটা ফিরে আসছে। এবং আপনি দেখবেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেকগুলো আন্দোলন ফেস করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যাংকের ডিপোজিটর কিন্তু তাকে রাস্তায় নামতে হয় না তার ডিপোজিটের নিশ্চয়তার জন্য। সরকার চেষ্টা করেছে যাতে নাগরিক যারা আছে, বা আমানতকারী যারা আছে, তাদের আমানতটাকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়। তো ব্যাংকিং সেক্টরে একটা রিফর্মের ইনিশিয়েটিভ চলছে। ইকোনমিতে এরকম অনেকগুলো বিষয় আছে, আপনি যদি আমার সময় থাকলে হয়তো আমি আর একটু ভালোভাবে এক্সপ্লেন করতে পারতাম যে ইকোনমিটা কীভাবে আস্তে আস্তে রিবাউন্ড করছে। আপনি যদি কমোডিটি প্রাইসের কথা বলেন, আপনি নিজেই দেখে থাকবেন যে গত 1 দশকের মধ্যে রমজানে এই মুহূর্তে সবচেয়ে স্থিতিশীল রয়েছে দ্রব্যমূল্যের পরিস্থিতি। এটা একটা বড় কারণ হচ্ছে সরকারের দিক থেকে মনিটরিংটা জোরদার করা। যদিও আমাদের দেশে অনেকগুলো মিডিয়া প্রায় বলে যে চাঁদাবাজি বেড়েছে বা চাঁদাবাজি রয়ে গেছে, কিন্তু আমরা মনে করি যে চাঁদাবাজিটাও কিন্তু ড্রাস্টিক্যালি কমে এসেছে। ড্রাস্টিক্যালি যে কমে এসেছে তার একটা বড় প্রমাণ কিন্তু পণ্যের যে দাম। পরিবহন খাতে চাঁদাবাজির একটা প্রভাব কিন্তু সবসময় দ্রব্যমূল্য থাকতে, আমরা অ্যানালাইসিস করে বা সরকারের পক্ষ থেকে স্টাডি করে একটা জিনিস দেখা গেছে যে উত্তরবঙ্গ থেকে একটা সবজি যখন ঢাকায় আসে, শুধুমাত্র আপনার চাঁদাবাজির কারণে 20 থেকে 22 টাকা ওই সংশ্লিষ্ট প্রোডাক্টের দাম বেড়ে যায়। এই যে এইটা চাঁদাবাজিটা কমে আসাতে, আগে যেটা চলতো যে নীরবে চাঁদাবাজি চলতো, মানুষ হয়তো সেভাবে জানতো না। এখন যে চাঁদাবাজিটা যেটা বিদ্যমান আছে সেটা নিয়ে অনেক কথা হয়, পাবলিক স্ক্রুটিনিটি বেড়েছে, এই কারণে অনেকের কাছে মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে চাঁদাবাজিটা বেড়েছে, কিন্তু আমরা মনে করি যে চাঁদাবাজিটা কমেছে এবং তার রিফ্লেকশনটা কিন্তু আমরা দ্রব্যমূল্যের ক্ষেত্রে দেখেছি। তো দ্রব্যমূল্যের ক্ষেত্রে স্থিতিশীলতা আনা গেছে। তারপরে যে সংস্কার যে কমিশনগুলো করা হয়েছে, এই কমিশনগুলো কিন্তু তাদের সুপারিশমালাগুলো তৈরি করে দিয়েছে। এটাও কিন্তু আমরা মনে করি যে একটা বড় সাফল্য। এই সুপারিশমালাগুলো কিন্তু রয়ে যাবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা সময় হলে দেখা যাবে, কিন্তু এই সরকার যদি বাস্তবায়ন করতে নাও পারে, কিছু কিছু সুপারিশমালা কিন্তু পরবর্তী সরকারের জন্যও কিন্তু এক ধরনের গাইডলাইন হিসাবে থেকে যাবে। তারা চাইলে কিন্তু এবং তারা উদ্যোগী হলে সেগুলো তাদের বাস্তবায়ন করতে পারবে, এবং তারা বাস্তবায়ন করতে অনেক সময় জনগণও তাদেরকে হয়তোবা বাধ্য করবে। এই যে এই সুপারিশমালাগুলো থেকে গেল, এইটা কিন্তু দেশে রাজনীতি এবং প্রশাসনিক ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন আনার ক্ষেত্রে সাহায্য করবে ভবিষ্যতে। আমরা মনে করি যে এটা বাংলাদেশের ফিউচার জেনারেশনের জন্য খুব ভালো একটা কাজ হয়েছে। এই যে সংস্কার কমিশনগুলো তাদের যে রিপোর্টগুলো প্রস্তুত করে দিয়েছে, অন্তত এই রিপোর্টগুলোর আলোকে পরবর্তীতে নানাভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাবে। আইনসভা বা আমরা যদি বলি পার্লামেন্ট চাইলে অনেকগুলো সুপারিশ তারা নিজেরা বাস্তবায়ন করতে পারবে। এইটাও একটা আমরা মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন একটা বড় সাফল্য। এর বাইরে আপনার আরো অনেকগুলো সাফল্য আসলে যদি সময় থাকতে হয়তো বলা যেত। ভিন্ন প্রসঙ্গে আলোচনায় আসতে চাই, যেমনটি আপনারা জানালেন 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। একটু জানতে চাই যে কতটা তাৎপর্যপূর্ণ গুতেরেসের সফর, আলোচনায় কি কি আসতে যাচ্ছে, আর রোহিঙ্গা প্রত্যাবাসন কতদূর?
খুবই প্রাসঙ্গিক একটা বিষয় আপনি অবতারণা করেছেন। আপনি দেখেছেন যে রোহিঙ্গা ক্রাইসিসটা তো অনেক দিন হয়ে গেল, প্রায় 8 বছর পেরিয়ে গেছে। এর মধ্যে বিশ্বে আসলে অনেকগুলো নতুন নতুন ক্রাইসিস তৈরি হয়েছে। গাজায় যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, আফগানিস্তানের শরণার্থী সংকট, সিরিয়ার যুদ্ধ। তো এই যে আপনার বড় বড় ক্রাইসিসগুলো বিশ্বে তৈরি হওয়ার কারণে কিন্তু গ্লোবাল ফোকাসটা রোহিঙ্গা ক্রাইসিস থেকে আস্তে আস্তে সরে গিয়েছে। আমরা মনে করি যে জাতিসংঘের মহাসচিব যদি এই সফরটার মাধ্যমে আবার মানে রোহিঙ্গাদের প্রতি একটা গ্লোবাল অ্যাটেনশনটা ফিরে আসবে, কিছুটা হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিটা এখানে ফিরবে, যেটা খুবই জরুরি। শুধুমাত্র রোহিঙ্গাদের যে আপনার মানবিক সাহায্য সেটা ধরে রাখা বা এটা বাড়ানো সেক্ষেত্রে না, প্রত্যাবাসনের যে চিন্তাভাবনা সেটাও আমরা মনে করি যে সেই আলোচনাটাও গতি পাবে। যদিও যতক্ষণ পর্যন্ত মায়ানমারের পরিস্থিতি স্থিতিশীল না হয়, মায়ানমারে কিন্তু একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে, আপনি জানেন, বিদ্রোহীরা সেখানে এখন ক্ষমতায়, রাইট। তো মায়ানমারের পরিস্থিতি স্থিতিশীল না হলে কিন্তু রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে অগ্রগতি আসলে আশা করাটা খুব বেশি আশা হয়ে যায়। কারণ রোহিঙ্গারা এইরকম পরিস্থিতিতে হয়তো বা আপনি চাইলেও রোহিঙ্গাদেরকে আপনি জোর করে সেখানে ঠেলে পাঠাতে পারবেন না। কিন্তু তারপরেও কিন্তু সেই আলোচনাটা বা প্রক্রিয়াটা কিন্তু থেমে নেই। সবচেয়ে বড় প্রয়োজন সরকারের দিক থেকে যেটা মনে করছে যে রোহিঙ্গাদের যে এই ক্রাইসিসটার প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আবার ফেরানো, এবং বিশ্ববাসী যদি এটার দিকে আবার অ্যাটেনশন দেয় তাহলে আস্তে আস্তে হলেও কিছুটা হলেও রোহিঙ্গাদের যে সমস্যাটা, দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যা, এই সমাধানের দিকে কিছুটা অগ্রগতি হলেও আমরা মনে করি যে হবে। এটা একটা বড় দিক। আর প্রধান উপদেষ্টা উনি যাবেন রোহিঙ্গাদের সাথে, 1 লক্ষ রোহিঙ্গার সাথে ইফতার করবেন। এই ইফতারের আয়োজনটা আসলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই করা হচ্ছে। এটা বাংলাদেশ সরকারের, রোহিঙ্গারা এই এত বাংলাদেশের এত সীমাবদ্ধতার পরেও, রোহিঙ্গা ক্রাইসিসটা এত বড় থেকে যাওয়ার পরেও রোহিঙ্গাদের প্রতি যে মানবিক দৃষ্টিটা বাংলাদেশ সরকার সরিয়ে নেয় নাই, বাংলাদেশ সরকার যে এখনও রোহিঙ্গাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং তাদেরকে মানবিকভাবেই দেখে, এটা কিন্তু সেইটাই এই সিদ্ধান্তটা বা এই আয়োজনটা কিন্তু সেটাই আসলে আবার সবার সামনে তুলে ধরবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খন্দকার মাশরুকুর রহমান। বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর মাঝে দেখা যাচ্ছে এক ধরনের স্বার্থের দ্বন্দ্ব চলছে। এই বাস্তবতায় সংস্কার ইস্যুতে আসলে ঐক্যমত্যে পৌঁছানো কতটা চ্যালেঞ্জিং? আচ্ছা, আমি আপনাকে তার আগে আলোচনা আসার পূর্বে একটু কথা বলি, যেটা এই তো কয়দিন আগে আপনাদের নারী দিবস গেল। হ্যাঁ, সেখানে সোশ্যাল মিডিয়ায় নারীরা লিখেছেন, আমরা রাত্রে কিংবা দিনে একা ঘুরে বেড়াতে চাই, সেই দেশ আমরা চাই। হ্যাঁ, আমি কাতার গিয়েছিলাম, ওই দেশের রাত 3:30টায় মুন টাওয়ার নামে একটা বিল্ডিং আছে, খুব দর্শনীয়, চাঁদের মতো সুন্দর এলাকা। সেখানে গিয়ে দেখি আমার সাথে অনেক লোক, একটা মেয়ে একটা ছেলে বসা, ইউরোপীয় ইউনিয়ন। বলছে আমার সাথে যারা গেল বাংলায়, কেউ ফিরেও তাকাবে না, তাকাইলি দোষ। এই নারীরা এটা চায়, সেদিকে আমাদের যেতে হবে। আদৌ কি কাছে আছি? সেই উদাহরণ আমাদের তৈরি করতে হবে। পাশাপাশি এও সম্ভব, বন্যায় ফ্লাড, শিয়াল, মুরগি, হাঁস, কুকুর একসাথে একটি উঁচু জায়গায় রয়েছে, কেউ কাউর আঘাত করে নাই। পশুরা যদি পারে, আমাদের এটা কেন? এই মানসিকতা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এই মানসিকতা থেকে আমাদের পিছিয়ে আসতে হবে। আমি আর একটা বলি, চাঁদাবাজির কথায়, চাঁদাবাজি হচ্ছে, অস্বীকার কোনো উপায় নাই, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কোনো চাঁদাবাজি হচ্ছে না, এটা হচ্ছে না, এটা আপনাকে ভাবতে হবে। বিএনপি ক্ষমতায় নাই, বিএনপির যারা দোষী প্রমাণ করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু এটা তো প্রশাসনের ভূমিকা আছে তাদের দমন করা। প্রশাসন যদি দমন করতে চায়, বিএনপি উচ্চ পর্যায় থেকে যদি এখানে হ্যান্ডেলিং করে, তখন আপনি আমাদের দোষ দিতে পারবেন। সেটা হচ্ছে না। আটা বলে রোহিঙ্গাদের একটা বিষয়, তাই না? নাকি আমি সংস্কার প্রশ্ন ঐক্যমত্যের বিষয়ে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এই সরকারের এই 6-7 মাসের এই সফলতা এই সরকারের তখনই হবে, এই সরকার একটা বিশেষ মুহূর্তে মানুষের এই সরকারের কাছে প্রত্যাশা অনেক, সব প্রত্যাশা পূরণ করতে পারবে না। তার মধ্যে তো অন্যতম
দুইটা জিনিসের গুরুত্ব দেওয়া একান্ত প্রয়োজন। সংস্কার, যত সংস্কারের চলমান প্রক্রিয়া, বারবার আমরা বলেছি, আজকে যেটা সংস্কার করবেন আগামী নির্বাচনের পূর্বে সেইটা মনে হবে এর চেয়ে বেটার। আজকে যে মেডিসিনটা তৈরি হয়েছে 5 বছর নো, এর চেয়ে বেটার মেডিসিন, এই ট্রিটমেন্ট এটা এইভাবে করা দরকার। আপনি চলমান প্রক্রিয়া সংস্কার চলবে, সংস্কার কার জন্য? জনগণের জন্য, জনগণের সুবিধার্থে, জনগণের স্বার্থের জন্য। যখন যেটা করা দরকার, 1000বার সংবিধান পরিবর্তন করতে। সংবিধান কার জন্য? সংবিধান দরকার কি? পৃথিবীর বহু দেশে আর্মি নাই, অস্ত্র নাই, দরকার নাই, চুরি হয় না, ডাকাতি হয় না। আপনি দেখেন তো কোন দেশে ট্রাফিক রাস্তায় থাকে না, দরকার নাই। সিগন্যাল মানে কেউ একা, কেউ একটা গাড়ি নাই, ওই সিগন্যাল পড়ছে 1 ইঞ্চি যাবে না। দরকার কি? কার জন্য? এটা জনগণের জন্য। সেটা সংস্কার তখন যখন যেটা দরকার করতে হবে, এখন যেটা দরকার। এই সরকারের সফলতাটা অন্যতম, যেটা জাস্টিস শাহাবুদ্দিন সাহেব করেছিলেন। দীর্ঘ 9 বছর এরশাদ বিরুদ্ধে আন্দোলনে আমি সম্মুখ সারির নেতৃত্ব দিয়েছি। আর সে শাহাবুদ্দিন সাহেব একটা নির্বাচন করে মানুষের মণিকোঠায় রয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল নির্বাচন দিয়েছে। তার পরবর্তীতে আবার উনি ওনার জায়গায় চলে গেছেন, যারা সরকার আসছেন ওনাকে প্রেসিডেন্ট হিসাবে রেখেছেন। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব তিনি সেদিকে যাবেন। উনি ওনার 83 বছর বয়সে ওনার চাওয়া বা কিছুই নাই। উনি এদেশের 18 কোটি মানুষের মণিকোঠায় থাকার, উনি সেটাই চিন্তা করবেন, জনগণের স্বার্থেই চিন্তা করবেন। রাজনৈতিক দলের কথা বাদ, ওনার কাছে সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশের জন্য যেটা উনি সেটা করবে, মানুষের মণিকোঠায় থাকবেন। আর এই জায়গা খুব পিচ্ছিল জায়গা। রাষ্ট্র, এই দেশের, এই আমাদের দেশের তৃতীয় বিশ্বের এটা গরিব রাষ্ট্রের সরকারের চেয়ারে বসলে তাকে আনপপুলার হতেই হয়। সম্পদ একটা, উনি এমন সময় বসছে, উনি বলছে ব্যাংক, কিছু ব্যাংক, সব ব্যাংক লুটপাট হয়েছে, সব আর্থিক খাত লুটপাট হয়েছে। দেশের টাকা, ওই যে বলছে 1 লক্ষ পদ্মা সেতু দেওয়া যেত, সেই টাকা লুটপাট হয়েছে। একটা পরিবারের কাছে যত টাকা, একটা রাষ্ট্রের বাজেট তত হয় না, সেটা হয়েছে। সেইখান থেকে উত্তরণ করার ওনার জ্ঞান, উনি বিশ্বমানের একজন নেতা, উনি সেদিকে পা দিবেন। ওনার যদি কালকে এ দেশের জন্য সুষ্ঠু, কালকে দেশের মঙ্গলের জন্য এই জিনিসটা করা দরকার, এর কাছে ক্ষমতা দেওয়া দরকার, সেটা দিয়ে যদি যেতে হয় ওনার তাই যাওয়া উচিত। কিন্তু বর্তমান বাস্তবতায় রাজনৈতিক, না আমি কিন্তু বলি না যে কালকে উনি ক্ষমতা ওনার কাছে, ওনার যাওয়া উচিত। ওনার এবং আমার সন্দেহান উনি সে জায়গায় যেতে পারবেন। সরকারের পাশাপাশি নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর কিছুটা উনি সে জায়গায় যেতে পারবেন না। এবং আমি এও বলতে চাই, উনি ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল একটা নির্বাচন করতে পারবেন না। দুর্ভাগ্য জাতির জন্য হবে, ওনার জন্য হবে। ওনার এবং ওনার সাথে যারা রয়েছে তাদের ভূত চেপে বসেছে। আমি বললাম এ বিষয়ে 2-1 লাইনে মন্তব্য করবেন কি আবুল কালাম আজাদ মজুমদার? এটা ওনার ব্যক্তিগত অভিমত। অবশ্যই আমার ব্যক্তিগত। আমি মনে করি যে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে এবং রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে, শুধু এই নির্বাচনটা না, পরবর্তীতে আরও যে নির্বাচনগুলো সেগুলোও যাতে সুষ্ঠু এবং সুন্দর হয় এবং মানুষ যাতে ভোট দিতে পারে, সেই চেষ্টাটা সরকার করবে। আর এই যে জুলাই বিপ্লবের কথা আমরা বলি, এতগুলো মানুষ প্রাণ দিয়েছে একটা সুষ্ঠু সুন্দর রাজনৈতিক ব্যবস্থা কায়েম প্রতিষ্ঠিত করার জন্য, এবং মানুষ যাতে ভোট দিতে পারে সেইটার জন্যই তো, সেই আকাঙ্ক্ষাটা থেকেই তো সেইটা যদি করা না যায় তাহলে তো জুলাই শহীদদের আত্মত্যাগটাই তো আসলে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।